আমরা করব জয়, তৃতীয় ও শেষ পর্যায়ে। করোনা ও অবশিষ্ট কিছু ভাবনা, ইহার পরে কি? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছিলেন, এ জীবন লইয়া কি করিব? এ প্রশ্ন সম্ভবত সকল সচেতন মানুষেরই। জীবন নিয়ে আমৃত্যু আমরা যা করি বা করতে বাধ্য হই, তা কি আমাদের হৃদয়গত সবসময়? এর উত্তর খোঁজাই হলো জীবনের অনুসন্ধান। 85টা শীত আর বসন্তের ওঠা পড়ার মধ্য দিয়ে হঠাৎই মনে প্রশ্ন জেগে উঠল, এই যে দীর্ঘ জীবন, এ কি অনধিকার অস্তিত্বের সাক্ষ্য বহন করছে? জানি পরিজন এবং প্রিয়জনের কাছে এ প্রশ্ন অনভিপ্রেত, তবুও সংশয়ী মন কোনো কোনো বিবশ মুহূর্তে আয়নায় নিজের প্রতিফলিত প্রতিবিম্বের দিকে অপাঙ্গে তাকিয়ে ভেতরের আমি বাইরের আমিকে যেন প্রশ্ন করে, তুমি এখনো আছো শব্দটা অনুচ্চারিত, অর্থাৎ তুমি এখনো আছো। শিক্ষাব্রতী হিসেবে এই সুদীর্ঘ জীবনে ছাত্রছাত্রীদের সঙ্গে যে আত্মসংযোগ, অন্য মানুষের সঙ্গে সুখ দুঃখের লেনদেন, তাতে আনন্দের ভাগটাই বেশি। যদি কিছু বিচ্যুতি ঘটে থাকে, তার অংশভাগী আমি। তবে সেই আনন্দকে প্রতি মুহূর্তে লালনের মধ্য দিয়ে অনুভব করেছি স্রোতস্বিনীর মতো আনন্দের প্রবহমানতা। মানব সভ্যতার এই চরম দুর্দৈব কালে, অর্থাৎ করোনার এই আক্রমণকালে, শিক্ষাব্রতী হিসেবে আমার উপলব্ধ ভাবনা যদি কিছুমাত্র মানুষের মনকেও নাড়া দিতে পারে, সামান্য স্পন্দন সৃষ্টি করতে পারে, তাহলে মনে করব এই দীর্ঘ জীবিত কাল সব কিছু কেড়ে নিতে পারেনি আমার কাছ থেকে, কিছু অবশিষ্ট আছে এখন। কালি কলম মন, এগুলিকে যদি সম্পদ বলা হয়, তাহলে আমার এগুলি ছাড়া তো অন্য কোনো সম্পদ নেই, এক ভালোবাসা ছাড়া। তাই শব্দের এদিক ওদিক করে করোনার বিরুদ্ধে মসিযুদ্ধে অবতীর্ণ হয়েছি এই দীন শিক্ষক দেবপ্রসাদ মুখোপাধ্যায়। কুরুক্ষেত্রের রণক্ষেত্রেও মহামতি ভীষ্ম ঠিক 85 বছর বয়সেই অবতীর্ণ হয়েছিলেন। অবশ্য তার আয়ুধ ছিল ধনুস্বর আর অসি। করোনা ভাইরাসের বীভৎস রূপ মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে তিলে তিলে দৈনন্দিন ছকের বাইরে নিয়ে এল। মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। বিশ্বময় মৃত্যুর মিছিল মানব সভ্যতাকে এক সংশয়ী প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। সভ্যতা কি জনমানবহীন অজস্র ইমারত, কল কারখানা, হাইরাইজার, বিজ্ঞান গবেষণা কেন্দ্র, শিক্ষালয়, এগুলো নিয়েই সব কিছু নিয়েই শূন্য মরুভূমিতে পরিণত হবে? না, হতাশার কোনো কারণ নেই। সত্যি মানুষ মরণশীল, কিন্তু মানব সভ্যতা চিরপ্রবহমান। মানুষের মৃত্যু নেই। করোনার মৃত্যু অনিবার্য এবং অচিরে মুক্তি স্নান শেষে ফিরে দেখার সময়। করোনার এই ভয়ঙ্কর ঝঞ্ঝার শেষে আমরা কে, কোথায় এবং কেমন আছি, ভেঙে যাওয়া কোমরকে সারিয়ে কিভাবে আবার সোজা হয়ে দাঁড়াতে পারি, প্লাবিত বন্যার শেষে ফেলে যাওয়া পলিতে সৃজনের কাজ শুরু করা যায় কিভাবে। প্রথমেই ধরা যাক পেশাগত মানুষের কথা। 3-4 মাসের এই লকডাউনে অনিয়মের বিশৃঙ্খলা, কাজে মন বসতে সময় তো লাগবেই। সরকারি মৎস্যজীবী বা অন্য কাজে নিযুক্ত ব্যক্তিদের যথানিয়মে তনখা মিললেও বেসরকারি কর্মচারীদের, কি শিক্ষক কি অন্য বিষয়ে কর্মরত, সামনে অনিশ্চয়তার কালো ছায়া।
এই কর্মহীন সময়ের বেতন তো মিলবেই না, উপরন্তু ছাঁটাইয়ের ঘন কালো মেঘ, বিরাট সংসার কিভাবে চলবে? এরা ব্যবসায়ীর নুকসানের পাল্লা ভারী হলেই এই দশা। এরা শ্রমজীবীদের অবস্থা তো আরো মারাত্মক। দিন আনি দিন খায় মজুরদের সরকারের দয়ার ওপর গ্রাসাচ্ছাদন নির্ভর করছে। আর পরিচারক পরিচারিকা বা পাচক পাচিকাদের অবস্থা আরো করুণ। মালিকের বাড়ি থেকে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসছে ততদিন বেতনহীন বিদায়। এদের আয়ের উপরে যাদের সংসার নির্ভর করে তাদের কথা কে ভাববে? তাই সমস্ত পেশাদারি বেসরকারি সংস্থার মালিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই দীন ও শিক্ষকের কাতর আবেদন, অনুগ্রহ করে এই কর্মহীন মানুষদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন না বা কর্মচ্যুত করবেন না। কেননা এরা বছরের পর বছর গায়ের রক্ত জল করে নিষ্ঠার সঙ্গে আপনাদের সংস্থার সেবা করে গেছেন। জানি এই দীর্ঘ লকডাউনের সময়ে আপনাদেরও আয়ের উৎস কিছুটা ক্ষীণ হয়েছে, কিন্তু বিবেককে জাগ্রত রেখে যতদূর সম্ভব এদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। মনে রাখবেন, এরাই কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানের প্রকল্পের জীবন্ত পুঁজি বা লিভিং ক্যাপিটাল। এটি আদালত কক্ষ। লকডাউনের পর প্রথম মামলা। উকিলবাবুরা এবং খুব কম সংখ্যক দর্শক মাস্ক পরে দূরত্ব বজায় রেখে মহামান্য বিচারপতির আশায় অপেক্ষা। একটি কেপমারের মামলা, বাদী সাক্ষী কাঠগড়া। জজ সাহেব আসতেই সকলে উঠে দাঁড়াবেন, একমাত্র বিখ্যাত উকিল শ্রী প্রশান্ত চ্যাটার্জি ছাড়। তিনি তখন টেবিলে মাথা দিয়ে ছোট্ট একটু নাক ডাকার আওয়াজ করছেন। জজ সাহেব বললেন, লেটস স্টার্ট দ্য কেস। মিস্টার চ্যাটার্জি, আপনি সাক্ষীকে ক্রস করুন। চ্যাটার্জি তখনও বাঁ হাতের ফাঁকে মাথা রেখে। জজ সাহেব আবার বললেন, কি হলো মিস্টার চ্যাটার্জি? এবার চমক ভেঙে চ্যাটার্জি, ইয়েস স্যার, এক্সকিউজ মি স্যার, ভেরি 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 সরি স্যার, আর ভুল হবে না স্যার। জজ সাহেব হেসে, বুঝেছি ভাত ঘুম এখনো কাটিয়ে উঠতে পারেননি। বলার সময় কিন্তু জজ সাহেবও একটা হাই তুললেন, অর্থাৎ তিনিও একই পথের পথিক। এবার আসি শিক্ষার কথায়। প্রথম দিনের প্রথম ক্লাস। ছাত্ররা অনেক কষ্টে নিজেদের ক্লাস চিনে আসন নেবার পর নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা এলেন। উভয়ের কাছে এই পরিবেশটা কেমন যেন অচেনা, যেন এলেন নতুন দেশে। শিক্ষিকা বা শিক্ষক ভাবছেন, কোথা থেকে শুরু করব পাঠ? বই খুলে হতচেতন অবস্থা। এত অল্প সময়ে পাঠ্যক্রম ঠিক রেখে পাঠ্যসূচি শেষ করব কিভাবে? এক্ষেত্রে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকে সম্বল করে আমার একটি প্রস্তাব আছে। শিক্ষা বিভাগের নির্দেশিকাকে, সে পাঠ্যসূচি সংকোচনীয় হোক বা শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সামর্থ্য নির্ণয় হোক, পুরোপুরি অনুসরণ করেও শিক্ষিকা শিক্ষক পাঠানুশীলনের পথ উদ্ভাবন করবেন এবং সহজে যাতে ছাত্রছাত্রীদের বিষয় বোধগম্যতা হয় সেই বিষয়ে ওদের উৎসাহ এবং প্রেরণা দেবেন। অর্থাৎ এক্ষেত্রে ইনোভেশন এবং মোটিভেশনই হচ্ছে মূল কথা। এই দুটি অস্ত্রই হচ্ছে শিক্ষকের প্রধান অস্ত্র। এ শিক্ষা হবে সম্পূর্ণভাবে বাস্তব ভিত্তিক এবং প্রয়োগমুখী। ধরা যাক ভাষা সাহিত্যের কথা। ভাষার সুসংগঠিত প্রয়োগের জন্যে ব্যবহারিক ব্যাকরণকে অনুসরণ করা যেতে পারে। পাঠ্যসূচি যতদূর সম্ভব মূল্যবোধ ভিত্তিক হবে এবং কম হবে। ইতিহাসের ক্ষেত্রে কালানুক্রমিক ও বংশানুক্রমিক, অর্থাৎ ক্রনোলজিক এবং জেনিওলজিক্যাল হিসেবের বাইরেও বিভিন্ন যুগে পরিবেশ কেমন ছিল, সভ্যতার অগ্রগতিতে জনজীবন এবং সমাজ জীবনের কি ভূমিকা ছিল, আপাতত এটি জানলেই চলবে মনে হয়।
ভূগোলের ক্ষেত্রেও প্রাকৃতিক এবং রাষ্ট্রিক ক্ষেত্রে সহজ পরিচয়টি তুলে ধরতে হবে। পরীক্ষার উপরে জোর দিতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োজন মতো ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রেও যতটা দরকার সেইভাবেই নিতে হবে। যে চিন্তা অহরহ আমার মনকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তা হলো দেশের সবচেয়ে বড় সম্পদ, মূল্যবান সম্পদ, মানব সম্পদ আমাদের যুবক যুবতীরা। ব্যতিক্রমের কথা বাদ দিল, বেশিরভাগ শিক্ষিত, অর্ধশিক্ষিত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের বেকাররা দারুণভাবে হতাশাগ্রস্ত। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কোনোভাবে কর্মরত, তাদের সামনে বেকারত্বের হাতছানি হাওয়া। তবু এরই মধ্যে এই যুবকদের এক বৃহৎ অংশ এই বিপন্ন মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আর সবচেয়ে বড় ভাবনা ধনী ঘরের যুবক যুবতীদের জন্য। এরা শিক্ষিত, বুদ্ধিমান, মানবতা বোধহীন নন। এটা দুঃখের বিষয়, বিদেশি সংস্কৃতির অনুকরণে অতি উগ্র আধুনিকতার চোরা স্রোতে এরা গা ভাসিয়ে দিয়েছে। বিলাস ব্যাসন আর ভোগবাদী জীবনে অভ্যস্ত হবার জন্যে এই ৩-৪ মাসের বাধ্যতামূলক বন্দি জীবন তাদের উগ্র ও শৃঙ্খল, ছন্ন ছাড়া এবং ড্রাগ নেশাগ্রস্তের মতো করে তুলেছে। হয়তো সাময়িক মনোবিকলতাও দেখা দিয়েছে, অর্থাৎ মব বিটিছে। বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে তিক্ত সম্পর্ক, এমনকি এতদিনের গড়ে ওঠা অন্ধকার জীবনকে হঠাৎ অলস জীবন, তারা কোনো কোনো সময় রুচিহীন ইতর ভাষাও ব্যবহার করছে। কোথায় গেল সেই উন্মাদনা আর উত্তেজনা? চলতে ফিরতে কথায় কথায় সেলফি তোলা, জানা অজানা বিশেষ করে মেয়েদের মজা করা, শপিং মলে অফুরন্ত টাকা খরচ করে আধুনিকতম ড্রেস কেনা, যার দাম কম করে 10 থেকে 15,000 টাকা, এবং একবার পরেই ছুঁড়ে ফেলে দেওয়া। আর কোথায় সেই ডিস্কোথেকের মধুর উত্তেজনাময় সেই দিনগুলি? একদিকে উদ্দাম বেগে বাজনা বেজে চলেছে, বেয়ারার হাত থেকে পান পাত্র নিয়ে গলাধকরণ, নানা রঙের রং মশালের মতো আলোর ঝলকানি, নরনারীর ঘনিষ্ঠ উদ্দাম নৃত্য। ঘনিষ্ঠতার তীব্রতায় পৌঁছে যাচ্ছে যখন কখনো কখনো বান্ধবীকে পাশে বসিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে শত শত মাইল যাওয়া, হোটেলে খাওয়া আর রাত কাটানো। কোথায় গেল সেই মোহময় দিনগুলি? শুধু কি মোবাইল চ্যাটে মন ভরে, প্রাণে দোলা লাগায়? মনে হয় আকাশ পথে যেন পায়ে হেঁটে বেড়াচ্ছি। এতই টাকা কোথায় খরচ করি, কিভাবে? 2000 টাকার এই কাগজি মুদ্রাগুলোকে হয়তো টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিচ্ছে। কেউ কেউ আবার মোমবাতি থেকে 2000 টাকার নোট জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছে। আয় কি দুর্দৈব! জানি না এদের রিহ্যাবিলিটেশনে যেতে হবে কি না। আমার স্নেহের দাদা ভাই ও দিদিমণিরা, এই বুড়ো মাস্টারের কথাগুলো একটু শোনো মন দিয়ে, ভুলে দিও না। তোমরাই দেশের প্রধান শক্তি, যুব শক্তি। তোমাদের প্রাণের উচ্ছলতা নদীর উচ্ছ্বাসকেও হার মানায়। স্বাধীনতার যুদ্ধে তোমাদেরই মতো তাজা প্রাণ নিঃশেষে দিল প্রাণ বলিদান। আজও দেশ রক্ষার জন্য তোমাদেরই মতো যুবক যুবতীরা প্রাণকে তুচ্ছ করে ভারতের সীমান্তে সীমান্তে কর্মরত। তোমাদের ইচ্ছা শক্তির সুউচ্চ পর্বতডিঙ্গয় অনন্ত সমুদ্রে পাড়ি দেয়। কি কারণে জানো? অ্যাডভেঞ্চার আর উত্তেজনা। খোলা আকাশের নিচে কি অপূর্ব প্রাণের খেলা। আজ যখন দেশ বিপন্ন, অসহায় মানুষগুলো শূন্য আকাশের দিকে হাত তুলে কার সাহায্য চাইছে শুধু বাঁচার তাগিদে, তোমরা তখন এগিয়ে এসো। ওদের ওই হাতগুলোকে নামিয়ে নিজের হাতের মুঠোর পরে ধরে বলো, আমরা আছি, ভয় নেই। দেখলে তো, করোনার কারণে ঘরবন্দি থেকে বদ্ধ জীবনকে মেনে নিতে বাধ্য হলেন। দুরন্ত ঘোড়ার মতো
ছুটন্ত জীবনে এতদিন ধরে সত্যিকারের কি পেলে বলো তো তোমরা? সাময়িক উগ্র উত্তেজনা দিনের শেষে তোমাদের কি দিল? স্বপ্নভঙ্গের পর শুধু নীরস অলসতা, আবার সম্ভোগের উদ্দামতা, আবার সেই অলসতাই তো। একটু শান্ত হয়ে ভাবো তো, জীবনে আনন্দ আহরণের এই কি একমাত্র পথ? বিশ্বাস করো, দেশীয় সুস্থ সংস্কৃতি যে নির্মল আনন্দ দিতে পারে, এতটা আর কোনো কিছুতেই নয়। বাড়ির সকলের সঙ্গে একসাথে সে আনন্দ ভাগ করে নেওয়া যায়। আর একবার ফিরে তাকাও সেই নিচে পড়ে থাকা দিনহীন মানুষগুলোর দিকে। করোনা তোমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। নিছক আনন্দের জন্যে যে অফুরন্ত টাকা তোমরা খরচ করেছ, সেই পরিমাণ অর্থ যদি কোনো বিশ্বস্ত সাহায্যকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে পারো, তাহলে মানহারা মানুষগুলো যখন পেট ভরা খাবার পাবে, একটু নিরাপদ আশ্রয় পাবে, আর সুখের সাংসারিক জীবনে ফিরে আসবে, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, মানুষ বলে পরিচয় দিতে গর্ববোধ করবে, তখন তোমাদেরও কিন্তু আনন্দ হবে। তোমাদের বাধা বাবা মায়েরাও হাসি মুখে এগিয়ে আসবেন তোমাদের হাতে আরও টাকা তুলে দিতে। তোমরা অনুভব করবে এই দুঃখী মানুষগুলোর সুস্থ জীবনে ফিরে যাওয়ার মূলে তোমাদেরও কিছু ভূমিকা কম নয়। আচ্ছা ধরো তোমরা খেতে বসেছ দুপুরের খাবার, টিভি চ্যানেলে মুখটা খুলে দিলে, চ্যানেলটা খুলে দিলে, হঠাৎ পর্দায় ফুটে উঠল একটা দৃশ্য। দূরত্ব বজায় রেখে সমস্ত বয়সের সারিবদ্ধ মানুষ সাহায্যকারী সংস্থার হাত থেকে প্যাকেট ভর্তি চাল, ডাল, সবজি, তেলের ডোল তুলে নিচ্ছে। দুহাত ভরে, মুখে তাদের হাসি। আবার আর একটা দৃশ্য দেখবে, একদল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা মাটিতে থালা সাজিয়ে নিয়ে বসে আছে, আর পরিবেশক তাতে বড় হাতায় করে খাবার তুলে দিচ্ছে। আর পাতে পড়তে না পড়তে সমস্ত মুখটা হাঁ করে পুরো খাবারটা, হাতে ভরা গড়াসটা ঢুকিয়ে দিচ্ছে মুখের মধ্যে। চোখে চোখে তাদের জল, মুখে নির্মল হাসি। কতদিন পরে যেন খাবার পেলাম, আজ প্রথম খাবার মিলল। আচ্ছা বলো তো বন্ধুরা, ওদের মুখে প্রতিদিন প্রতিফলিত সূর্যের সাদা আলোটা, ডিস্কো থেকে গগনবিদারী বাজনার সঙ্গে নানা রঙের মিশ্রণে আলোর ঝলকানির থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি শুভ্র কিনা? দেখবে তোমাদের হাতের যে খাবারটা তুলে নিয়েছিলে মুখে দেবার জন্যে, সে হাতটা স্থির হয়ে আছে, আর তোমাদেরই অজান্তে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আনন্দের অশ্রু। এমন আনন্দে আর কোনো তুলনা হয় কি? এই যে নিজেকে জয় করার আনন্দ। শপথ করো, আমরা জয় করবই, আমরা করব জয়। তোমাদের অবশ্যই জয় হবে, কোনো সন্দেহ নেই। কত মিনিট?